আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের শিডিউলভুক্ত দেওয়ানি কার্যবিধির আদেশসমূহ আমরা দেখার চেষ্টা করব। এর আগে আমরা আদেশগুলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দিয়েছি। তো আজকে মোটামুটি আমরা একটা মামলা দায়ের থেকে নিয়ে ইস্যু গঠন করা 1 নম্বর অর্ডার থেকে নিয়ে টোটাল 14 নম্বর অর্ডার পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব গুরুত্বপূর্ণ জিনিসগুলা। আশা করা যায় এই গুরুত্বপূর্ণ যে অর্ডারগুলার রুলসগুলো আমরা পড়াবো এগুলা থেকে আমাদের মোটামুটি 10 থেকে যে 12 মার্কের এমসিকিউ আসবে সেটা আমরা কভার করতে পারবো। তো শুরু করা যাক তাহলে আজকের ক্লাস। তো অলরেডি আমরা পিডিএফটা দিয়ে দিয়েছি গ্রুপে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো দেখেন আমরা বলেছি যে টোটাল আমাদের 51টার মতো অর্ডার বা আদেশ আছে। তো সবগুলো আমাদের পড়তে হবে না, আর প্রতিটা রুলস তো আমাদের পড়তে হবে না। আমরা যদি টেকনিক হিসাবে পড়তে পারি এটা অতটা বড় কিন্তু কিছু না। জাস্ট 12 মার্ক, 12 থেকে 13 মার্কের জন্য আমরা যতটুকু পড়বো মোটামুটি সাক্ষ্য আইনের মতো ধরতে পারেন যে 100-167টার মতো মোটামুটি রুলস পড়লেই যথেষ্ট। তো প্রথমেই আসি যে আপনি চিন্তা করেন যে একটা মামলা দায়ের করার জন্য আমাদের দুইজন ব্যক্তি লাগে। একজন হবেন বাদী, আরেকজন হবেন বিবাদী, মানে একটা পক্ষ অপর পক্ষ। এখন কারা বাদী হইতে পারবে, কারা বিবাদী হইতে পারবে, এই রিলেটেড যত নিয়ম কানুন আমাদের জানা দরকার, এইটা আমরা পাবো ওয়ার্ডার নাম্বার 1 থেকে। তাহলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ওয়ার্ডারের নামগুলা মুখস্থ করা, যে 1 নম্বর ওয়ার্ডারে কি আছে। তাহলে 1 নম্বর ওয়ার্ডার হচ্ছে যে পার্টি টু দ্য স্যুট, মানে মামলার পক্ষদ্বয়। এখানে বাদীর বিষয় আলোচনা থাকবে, বিবাদীর বিষয় আলোচনা থাকবে। এখন এর ভিতরে টোটাল আমাদের 13টা রুলস আছে। তো প্রতিটা আমাদের কাজের না, মূলত যদি আমরা দেখি 4টার মতো হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা সরাসরি 8 নম্বর রুলসটা মনে রাখবো, যে ওয়ার্ডার 1 রুলস 8। এই রুলস 8-এ আমাদের যে কথাটা বলে সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ টাইপের স্যুট বা প্রতিনিধিত্বমূলক মামলা। অর্থাৎ আপনি কারো প্রতিনিধি হয়ে কোনো মামলা করলেন, 10 জনের পক্ষে একজন মামলা করতেছে, তো এই সমস্ত মামলাকে আমরা বলি যে রিপ্রেজেন্টেটিভ টাইপের স্যুট বা প্রতিনিধিত্বমূলক মামলা। তো আমাদের এমসিকিউর জন্য মাঝে মধ্যে আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ টাইপের স্যুট আছে কোন ওয়ার্ডারে, ওয়ার্ডার নাম্বার 1। আবার কখনো আপনার ওয়ার্ডার 1-এর রুলসটাও চাইতে পারে যে কত নাম্বার রুলসে দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে বুঝবো রিপ্রেজেন্টেটিভ টাইপের স্যুট হচ্ছে যে আপনি কারো পক্ষ হয়ে, একাধিক ব্যক্তির পক্ষ হয়ে মামলা দায়ের করতেছেন। বাংলায় বলতেছি যে আমরা প্রতিনিধিত্বমূলক মামলা। আছে কোথায়? ওয়ার্ডার 1 রুল 8-এ। এর ভিতরে বিস্তারিত নিয়ম আমাদের দরকার নাই, জাস্ট তারপরও জানার জন্য জেনে রাখতে পারেন। নর্মালি যখন আপনি প্রতিনিধিত্বমূলক মামলা করবেন, যার পক্ষ হয়ে মামলা করতেছেন এদেরকে নোটিশ দিয়ে দিতে হবে যে আপনার পক্ষ হয়ে আমি এই মামলাটা করতেছি। অথবা এটা একটা কমন নোটিশ হইতে পারে, যেমন পত্রিকায় বিজ্ঞপ্তি দিলেন, যে কোনো সংবাদপত্রে একটা বিজ্ঞপ্তি দিয়ে দিলেন, এইরকমও নোটিশ হইতে পারে। তাহলে এমসিকিউর জন্য আমাদের একটা রুলস যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ টাইপের স্যুট বা প্রতিনিধিত্বমূলক মামলা দেওয়া আছে আমাদের ওয়ার্ডার 1 রুল 8-এ। এতটুকুই যথেষ্ট। এরপরে এই রুল নাম্বার 9টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ধরেন যে যাকে আপনি বিবাদী রাখা দরকার বা মামলায় যাকে বাদী রাখা দরকার, আপনি যদি এখানে ভুল ভ্রান্তি করেন, মানে যাকে পক্ষ করা দরকার তাকে করেন নাই, অন্যজনকে করছেন। তো এই রিলেটেড দুইটা শব্দ, একটা হচ্ছে যে অপসংযোগ, যাকে আমরা বলতেছি যে মিস জয়েন্ডার, মানে যাকে আপনার মামলায় যুক্ত করা দরকার ছিল না, আপনি অযথা তাকে মামলাতে নিয়ে এসেছেন, তো এটাকে বলতেছি যে আমরা মিস জয়েন্ডার। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আমাদের নন জয়েন্ডার, মানে যাকে জয়েন করা দরকার ছিল তাকে আপনি করেন নাই, তো এটা হচ্ছে আমাদের অসংযোগ। তো রুল 9-এর মূল থিওরিটা হচ্ছে যে যাকে যাকে আমরা মামলাতে জয়েন করছি তার বিরুদ্ধে আদালত দেখে যতটুকু প্রতিকার দিয়ে দেওয়ার দিয়ে দিবে, যাকে আমরা যুক্ত করি নাই বা যাকে ভুলভাবে যুক্ত করছি আদালত সিদ্ধান্ত নিবে, মামলার উপর কোনো প্রভাব পড়বে না। এটা হচ্ছে জেনারেল থিম। তাহলে যদি আপনার এমসিকিউতে আসে যে মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডারের ফলাফলটা কি, মামলার উপর কোনো প্রভাব পড়বে না। তবে যেই এমসিকিউটা আপনার আসবে সেটা হচ্ছে, যদি এখানে যদিও দেওয়া নাই, সেটা হচ্ছে নেসেসারি পার্টি এবং হচ্ছে আমাদের প্রপার পার্টি।
তো নেসেসারি শব্দটা শুনে আপনি বুঝতে পারতেছেন যে এটা প্রয়োজনীয় পার্টি, এই পার্টিকে লাগবেই লাগবে, ইনাকে ছাড়া মামলা চলবে না। যেমন ধরেন যে আপনার সম্পত্তি কেউ কি করছে, বেদখল করে নিছে, এ নামক ব্যক্তি আপনার সম্পত্তি বেদখল করছে, করে সে বি নামক ব্যক্তিকে ভাড়া দিছে। এখন এ হচ্ছে আপনার নেসেসারি পার্টি, বি হচ্ছে আপনার প্রপার পার্টি যে ভাড়াটিয়া আছে। এখন আপনি বি কে মামলায় তো অন্তর্ভুক্ত করছেন, এ কে করেন নাই, তাইলে আপনার মামলা পক্ষ দোষে দুষ্ট হবে, আপনার মামলাটা খারিজ হয়ে যাবে। তাহলে আমরা এখানে যে জিনিসটা বুঝলাম, নর্মাল আমাদের বলা আছে মিস জয়েন্ডার বা নন জয়েন্ডার হইলে মামলাতে কোনো প্রভাব পড়বে না। কিন্তু যদি নন জয়েন্ডারটা কি হয়, নেসেসারি পার্টির হয়, মানে যাকে মামলার মধ্যে পক্ষ থাকা দরকার, বাধ্যতামূলক, যার থেকে আমরা প্রতিকার নিব, সেই যদি আমাদের মামলাতে না থাকে তাহলে কি হবে? তো জেনারেল সেন্স কোনো প্রতিকার আমরা পাবো না। ওই কথাটাই বলতেছে যে যদি নেসেসারি পার্টির নন জয়েন্ডার হয়, মামলাতে আমরা কোনো প্রতিকার পাবো না। তাহলে রুল 8 এবং রুল 9 দুটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে রুল 10। এই রুল 10 থেকে মূলত আমরা 4টা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে, একটা দুইটা না, মোটামুটি প্রায় 4টা জিনিস আমাদের মনে রাখতে হবে। এর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে যে সাবরুল সহ মনে রাখবেন, ওয়ার্ডার 1, রুল 10, সাবরুল 1। এখানে বলতেছে যে আদালত কি করতে পারে, সঠিক বাদীকে যুক্ত করতে পারে বা প্রতিস্থাপন করতে পারে। কেউ বাদী হয়ে মামলা দায়ের করছে, আদালত দেখলো যে ইনি মামলা করার যোগ্য না, তাহলে আদালত যে মামলা করার যোগ্য তাকে প্রতিস্থাপন করতে পারে, অথবা তার সাথে যদি আর কোনো ব্যক্তির প্রয়োজন পড়ে তাকেও নিয়ে আসতে পারে। তো এটাকে 1 নম্বরের ক্ষমতা বলে, এটা আদালত নিজে থেকে নিজে কাজটা করতে পারে। 2 নম্বর সাবরুলে যেটা বলতেছে যে আদালত স্ট্রাইক আউট করতে পারে, মানে কোনো বাদীকে কর্তন করে দিতে পারে অথবা কোনো পক্ষকে যুক্ত করতে পারে, বাদী বিবাদী যুক্ত করা। তো এই জন্য সহজেই জন্য আমরা বলি যে 110 এর দরখাস্ত, তাহলে বাদী বিবাদী যুক্ত করার জন্য 110 এর আপনাকে দরখাস্ত দিতে হয়, 110 রুল, আমার ওয়ার্ডার 1 রুল 10। তাহলে স্ট্রাইক আউট মানে কর্তন করা, অ্যাড পার্টি মানে পার্টি যুক্ত করা। আর এখানে একটা বেসিক নিয়ম যেটা রুল 4 এ, সাব রুল 4 এ বলতেছে যে যখনই আপনি মামলাতে কোনো বিবাদী যুক্ত করবেন, প্রতিবারই আরজিটাকে সংশোধন করতে হবে। তাহলে যখনই মামলাতে আপনি বিবাদী যুক্ত করবেন, আরজি সংশোধিত হবে এবং সংশোধিত অনুযায়ী অপরপক্ষকে নোটিশ দিবেন, সমন দিবেন, যাবতীয় কিছু কিন্তু তাকে আপনাকে জানাইতে হবে। আর আমরা তামাদি আইনের 22 ধারা যে সময়সীমা, এটা অনুসরণ করতে হবে, মানে যাকে যেই দিন যুক্ত করবেন তার বিরুদ্ধে তামাদি ওই দিন থেকে গণনা হয়, এটা আমরা তামাদি আইনের 22 ধারায় জানি। তো ওই জন্য বলতেছে যে আপনি ইচ্ছা করলেই 10 বছর 20 বছর পরে কাউরে যুক্ত করতে পারবেন না, ওইখানে তামাদিটা দেখতে হবে। তাহলে আমাদের রুল 10টার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, আদালত সঠিক বাদী নির্ধারণ করে দিতে পারে, আদালত যে কোনো বাদী বিবাদীকে যুক্ত করতে পারে, কর্তন করতে পারে, প্রতিস্থাপন করতে পারে। আর যদি আমরা বিবাদী যুক্ত করি তাহলে আরজি সংশোধন করতে হবে। আর তামাদি আইনের 22 ধারা সাপেক্ষে এই বাদী বিবাদী যুক্ত করার কাজগুলা হবে। তাহলে রুল 10 আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই আপনি পড়বেন। এরপরে রুল হচ্ছে আমাদের 12 রুলের ক্ষেত্রে ধরেন যে আপনারা 5 ভাই এখন একটা মামলা দায়ের করবেন, এখন 5 জন কি পৃথক পৃথক ভাবে যাবেন, 5 জন আইনজীবী নিযুক্ত করবেন। তো এই 12 নম্বর আপনাদেরকে সুবিধা দেয় যে আপনাদের 5 জনও আদালতে যাওয়ার দরকার নাই, বাকি 4 জন যদি আপনাদেরকে লিখিত আকারে এফিডেভিট করে একজনকে ক্ষমতা দেয়, তাহলে ওই একজনই আদালতে কি হইতে পারবে, উপস্থিত হইতে পারবে, একজনের ওকালতনামার মাধ্যমে টোটাল 5 জনের মামলাই চলবে। তাহলে একাধিক বাদী বা বিবাদীর পক্ষে লিখিত আকারে যদি তারা ক্ষমতাটা দেয়, তাহলে যিনি একজন, যে কোনো একজন টোটাল মামলাটা বাদী হিসাবে পরিচালনা করতে পারবে, অথবা ডিফেন্স নেওয়ার জন্য বিবাদী হিসাবেও থাকতে হবে। টোটাল ওই যে 5 জন 10 জনকে আদালতে যাওয়ার কোনো দরকার নাই। আর সর্বশেষ 13 নম্বরটা, যদি নন জয়েন্ডার বা মিস জয়েন্ডার নিয়ে আপনার কোনো আপত্তি থাকে, তাহলে মামলার প্রাথমিক স্তরে আর্লিয়েস্ট পসিবলে আপনি আপত্তিটা তুলবেন যে আপনার কি আপত্তি। তাহলে এই হচ্ছে আমাদের ওয়ার্ডার 1 থেকে মাত্র 1টা 2টা 3টা 4টা 5টা। তো আশা করি এই 5টা আপনার মনে রাখা দূর হওয়ার কথা না। যদি বইটা নাও খুলেন, আপনার দেওয়ানি কার্যবিধি যদি নাও খুলেন, আশা করি ওয়ার্ডার 1 থেকে আমরা যে 5টা পড়তেছি, 1 নাম্বার ছিল কি 8 রিপ্রেজেন্টেটিভ টাইপের সুট, এরপরে 2 নম্বরে ছিল আমাদের রুল 9, সেখানে কি আছে আমাদের মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডার। রুল 10 আমাদের কি আছে, বাদী বিবাদী যুক্ত করা, কর্তন করা।
এরপরে আমরা রুল নাম্বার 12 দেখলাম যে একাধিক ব্যক্তির পক্ষে একজন মামলা পরিচালনা। আর 13 নম্বর বলতেছে যে যদি মিস জয়েন্ডার বা নন জয়েন্ডার নিয়ে আমাদের আপত্তি থাকে আর্লিয়েস্ট পসিবলে করব। এইভাবে আপনি বইও দেখার দরকার নাই, প্রয়োজনে 5 বার পড়েন, নিজের মতো জাস্ট একটা হাতের মধ্যে হ্যান্ডনোট বানিয়ে নেন যে রিপ্রেজেন্টেটিভ টাইপের স্যুট, মিস জয়েন্ডার, নন জয়েন্ডার, বাদী বিবাদী যুক্ত করা, একাধিক ব্যক্তির পক্ষে মামলা পরিচালনা, আর হচ্ছে আপত্তি। এইভাবে আপনি হাতের 5টা আঙ্গুলে 5 বার একটু স্মরণ করেন, দেখবেন যে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ওয়ার্ডার 1, এর চাইতে বেশি আপাতত আমাদের কোনো দরকার নাই। তাহলে ওয়ার্ডার 1 হচ্ছে মামলার পক্ষ। এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী ওয়ার্ডার নাম্বার 2। এই ওয়ার্ডার নাম্বার 2 এর মধ্যে আমাদেরকে বলতেছে যে ফ্রেম অফ স্যুট, মোকদ্দমার গঠন। আমরা যে আরজিটা তৈরি করব, এটার মধ্যে আমরা যে দাবিগুলা করব, এটা কিরকম হওয়া দরকার। তো এখানে 1 নম্বর রুলে আমাদেরকে একদম বেসিক কথা বলতেছে যে আপনি আরজিটা যে তৈরি করবেন একদম বাস্তব ভিত্তিক প্র্যাকটিক্যালি তৈরি করবেন, যাতে আদালত একটা ফাইনাল সিদ্ধান্ত দিতে আদালতের জন্য সহজ হয়। মানে আপনার যে দাবি আছে, দাবিটা এতটা জটিল না করে একদম সহজ ভাষায় আপনি কি চান তুলে ধরবেন, যাতে আদালত ফাইনাল একটা সিদ্ধান্ত নিতে পারে। এটাই বলতেছে রুল 1। আর রুল 2 আমাকে বলতেছে যে আপনার যত দাবি আছে সবগুলাকে একসাথে করবেন। এমন না যে আজকে একটু দাবি করলেন, কালকে একটু দাবি করলেন, আমার কাছে 1 লাখ টাকা পাবেন, আজকে 50,000 দাবি করে মামলা করলেন, কালকে বাকি 50,000-এর জন্য মামলা করবেন, এইরকম না। তো এই জন্য আদালত বলতেছে যে আপনার যত দাবি আছে সবগুলো আপনি একসাথে করেন, একসাথে করাই উচিত। তবে হ্যাঁ, আপনার যদি মন চায় যে আপনি 1 লাখ টাকার মামলা করবেন না, 90,000 টাকা পাইলেই চলবে, তাইলে আপনি 10,000 টাকা বাদ দিতে পারেন, 90,000 টাকার মামলা করতে পারেন, তবে বাকি 10,000-এর জন্য পৃথক কোনো মামলা দায়ের করতে পারবেন না। তাহলে রুল 2-তে বলতে হয়েছে আমাদের যত দাবি, যার বিরুদ্ধে যত অভিযোগ একটা আর্জির মধ্যে নিয়ে আসব, বাদ দিব না, বাদ দিলে পুনরায় ওই বিষয়ে মামলা করতে পারবো না। রুল 3টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে বলতেছে যে আপনি চাইলে একজন ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো একাধিক আপনার দাবি থাকে, কজ অফ অ্যাকশন থাকে, মানে ধরেন যে বৈশাখ মাসে 1 লাখ টাকা নিচে দেয় নাই, তারপরে 6 মাস পরে আরো 1 লাখ টাকা নিচে দেয় নাই, মানে আপনার 5 সময় 5 বারে টাকা নিচে, পৃথক পৃথক 5টা কজ অফ অ্যাকশন। আপনি চাইলে ওই 5টাকে একসাথে করে এক মামলাতে নিতে পারেন। তো এই জন্য বলতেছে যে একাধিক মোকদ্দমার কারণ একসাথে দাবি করা যাবে। তাহলে আমরা কি করব, যেই আমাদের কজ অফ অ্যাকশন গুলো আছে যেগুলো পৃথক পৃথক, জানুয়ারি মাসে আমি টাকা নিছি, এটার একটা মামলার কারণ, ডিসেম্বরে একবার নিছি, এটার একটা মামলার কারণ, তো আমরা একই আর্জিতে সবগুলা ইনক্লুড করতে পারবো। তো এটাই বলতেছে রুল 3। আর রুল 4 আমাদেরকে বলতেছে যদি মিস জয়েন্ডার অফ কজ অফ অ্যাকশন নিয়ে যদি আপত্তি থাকে, ওই যে আমরা 4টা 5টা মামলার একসাথে কজ অফ অ্যাকশন নিয়ে আসলাম, যদি কারো আপত্তি থাকে সর্বপ্রথম স্তরে সে আপত্তিটা তুলে ধরবে। তাহলে আমাদের এই ওয়ার্ডার 2 থেকে নর্মালি এমসিকিউ আসে না, এটা অতটা গুরুত্বপূর্ণ না, তারপরেও জাস্ট আমরা একটু দেখলাম। তাহলে ওয়ার্ডার 2-তে কি আছে, ফ্রেমিং অফ স্যুট, যেই মোটামুটি আমরা 4টার মতো দেখলাম, এখান থেকে একটা এমসিকিউ আসার মতো কোনো সম্ভাবনা কিন্তু নাই। কিন্তু আপনি জাস্ট ওয়ার্ডারটা একটু মনে রাখলেন যে ওয়ার্ডার নাম্বার 2 আমাকে বলে যে আমি মামলাটা কিভাবে সাজাবো, সব দাবি একসাথে করব, কোনো দাবি বাদ দিব না, বাদ দিলে পরে দাবি করতে পারবো না। আর একাধিক যদি আমার কারো বিরুদ্ধে কোনো দাবি থাকে এক মামলাতে নিয়ে আসতে পারবো, দাবি সম্পর্কে আপত্তি থাকলে সর্বপ্রথমে আদালতে তুলে ধরবো। তাহলে আমাদের ওয়ার্ডার নাম্বার 2 আপনি চাইলে টোটালি বাদ দিতে পারেন, আপনার ফাইনাল প্রস্তুতিতে এটা আপনি কেটে দিতে পারেন, শুধু নামটা মনে রাখতে পারেন যে ওয়ার্ডার 2 ফ্রেমিং অফ স্যুট। এরপরে চলে আসি ওয়ার্ডার 3। এটা হচ্ছে আপনার জন্য, আপনি যে অ্যাডভোকেট, আপনি যে আদালতে মামলা পরিচালনা করবেন, আপনি যে ওকালতনামার মাধ্যমে মামলা নিবেন, এটা হচ্ছে আপনার ওয়ার্ডার 3। এখানে বলতেছে যে স্বীকৃত এজেন্ট এবং প্লিডার বিষয়ক। রুল 1-এ বলতেছে যে একটা মোকদ্দমা, দেওয়ানি মামলা, যিনি পক্ষ হবেন উনি নিজেই পরিচালনা করতে পারেন, অথবা উনি পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কোনো এজেন্টকে দায়িত্ব দিতে পারেন। আর এরা দুইজন নিজে অথবা এরা যে কোনো একজন অ্যাডভোকেটকে কি করতে পারে, ওকালতনামা দিয়ে মামলা পরিচালনা করতে পারে। তাহলে দেওয়ানি মামলার জন্য অ্যাডভোকেট বাধ্যতামূলক না, কোনো পক্ষ চাইলে সে নিজের মামলা নিজেই করতে পারে, অথবা কাউকে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে ক্ষমতা দিলে উনিও মামলা পরিচালনা করতে পারেন। আর এরা দুইজন চাইলে ওকালতনামার মাধ্যমে অ্যাডভোকেট নিয়োগ করতে পারেন, ওকালতনামা ছাড়া কোনো অ্যাডভোকেট কোনো মামলা পরিচালনা করবেন না।
তাহলে এজেন্ট যদি হয়, রুল 2 বলতেছে যে তার কাছে অবশ্যই পাওয়ার অফ অ্যাটর্নি থাকবে। মানে আমি যে আপনাকে আমার মামলার এজেন্ট নিযুক্ত করছি, আপনার কাছে অবশ্যই আমার দেওয়া একটা পাওয়ার অফ অ্যাটর্নি থাকবে। আর আপনাকে যে অ্যাডভোকেট নিযুক্ত করা হইল, আপনি এক্ষেত্রে মনে রাখবেন আপনি যার ওকালতনামা নিয়েছেন, নর্মাল কথা হচ্ছে মামলা যতদিন পর্যন্ত শেষ না হচ্ছে, মামলার রিভিউ, মামলার আপিল, মামলার যাবতীয় খরচ, 152 ধারায় যে করণিক ভুলগুলা সংশোধন, 144 ধারায় রেস্টিটিউশন, যে কোনো প্রকার খরচ, ওই মামলার নথি উত্তোলন করা, যে কোনো অ্যাপ্লিকেশন দেওয়া, ওই মামলার বিষয় আপিল করা, সমস্ত কিছু ওই স্যুটের অন্তর্ভুক্ত। মানে একটা ওকালতনামা দিয়েই চলবে। মূল কথাটা হচ্ছে যেই মামলা আপনি নিয়েছেন যদি হেরে যান, আপনি যখন আপিল করবেন পৃথক কোনো ওকালতনামা নিতে হবে না, রিভিউ করবেন ওই একই ওকালতনামা কাজে আসবে। আপনি 152 ধারার কোনো ভুল সংশোধন করবেন, ওই ওকালতনামা দিয়ে আপনার কাছে ক্ষমতাটা থাকলো। আর উভয় পক্ষ মধ্যে যে কোনো একজন যদি মারা যায়, আপনার যিনি মক্কেল ছিলেন উনি মারা গেলে ওকালতনামা অটোমেটিক বাতিল, অথবা আইনজীবী মারা গেলে ওকালতনামা অটোমেটিক বাতিল হয়ে যাবে, নতুন ওকালতনামা দিতে হবে। তাহলে আমরা এখানে যে জিনিস জানলাম, যখন আপনি মক্কেল থেকে ওকালতনামা নিবেন, এই ওকালতনামাটা আপনার কোন পর্যন্ত ক্ষমতা দিচ্ছে, আপিল করা পর্যন্ত, রিভিউ করা পর্যন্ত, ডিক্রির বিরুদ্ধে যেই আপনি ভুলগুলো সংশোধন করবেন সেটা, অথবা রেস্টিটিউশন, ওই মামলার নথি উত্তোলন করা, কোনো দরখাস্ত, কোনো টাকা পয়সা যেগুলো উত্তোলন করতে পারেন, সমস্ত ক্ষমতা আপনার হাতে কিন্তু আছে। ওই ওকালতনামা দিয়ে আপনি কাজগুলা করতে পারবেন। তো এখান থেকেও মোটামুটি আমরা যদি বলি এমসিকিউ 0, একটাও আসবে না, একদম 100%। জাস্ট আপনি জানার জন্য জানলেন, ধারাবাহিকতা রক্ষা করার জন্য। এরপরে চলে আসি 4, এইখান থেকে আপনার এমসিকিউ আসার সম্ভাবনা। ওয়ার্ডার নাম্বার 4, এটা বলতেছে যে আমাদের ইনস্টিটিউশন অফ স্যুট মানে মোকদ্দমা দায়ের, যেটা আমরা সেকশন নাম্বার 26-এর এটা বিস্তারিত। তো এখানে রুল নাম্বার 1 আমাদেরকে যেটা বলতেছে যে প্রেজেন্টেশন অফ প্লেড মানে আরজির মাধ্যমে একটা মামলা দায়ের করতে হবে। আরজিটা কোথায় সাবমিট করব বলতেছে যে আমরা আদালতে করব, অথবা আদালত নির্ধারিত কোনো স্থান, নর্মালি আমরা সেরেস্তাদারের কাছে মামলাটা দায়ের করি। এক্ষেত্রে কন্ডিশন হচ্ছে যতজন বিবাদী থাকবে তত কপি আপনি কি করবেন, ওই যে আরজিটার ফটোকপি, ট্রু কপি জমা দিবেন। যদি 5 জন বিবাদী থাকে টোটাল 6 কপি জমা করবেন, 1 কপি আদালতের, বাকি 5 কপি ওই যে আপনার সমনের সাথে প্রেরণ করতে হবে। তাহলে একটা মামলা দায়েরের প্রাথমিক শর্তটা কি, আমরা আরজির মাধ্যমে সাবমিট করব, আরজিটাকে যতজন বিবাদী ততটা ফটোকপি করব, আদালতে অথবা সেরেস্তায় আমরা কি করব, এটা জমা করব। পাশাপাশি আমরা প্রতিটা বিবাদীর নাম ঠিকানা সম্বলিত কি করব, রেজিস্টার্ড ডাকের জন্য খামযুক্ত করব এডি সহ, অ্যাকনোলেজমেন্ট ডিউ সহ। কারণ বর্তমানে যদিও আমাদের বলা আছে যে হোয়াটসঅ্যাপে, টুইটারে কল দিয়ে আমরা মেসেজ জারি করতে পারবো, তারপরেও এটা বাধ্যতামূলক। তাহলে একটা আরজি আপনি যখন দায়ের করবেন তখন বিবাদীদের নাম ঠিকানা লিখে খামের মধ্যে রেজিস্টার্ড এডি সংযুক্ত করে আদালতে জমা করতে হবে মামলা দায়েরের সময়। তো এইটা আমাদের একটা বেসিক থিম থাকলো তাহলে, যে একটা আরজি দায়েরের সময় কি কি কাগজপাতি লাগতেছে। আরজিটা আরজিটা ততটা ফটোকপি যতজন বিবাদী হবে, আর এই রেজিস্টার্ড ডাকযুক্ত আমাদের এডি সহ। এরপরে 2 নম্বর রুল শুধু এটাই বলে যে প্রতিটা মামলা, দেওয়ানি মামলা যখন আপনি এগুলা দায়ের করবেন, আদালত একটা রেজিস্টার মেনটেন করবে, যেটাকে আমরা বলি যে স্যুট রেজিস্টার। তো এই সম্ভবত এটা রেজিস্টার নাম্বার 12 হবে, তো সেটা আমাদের জানার কোনো কাজ নাই। আদালতে বিভিন্ন প্রকার বালাম বই আছে, রেজিস্টার আছে, তো এটাকে আমরা নাম জানবো, এটা হচ্ছে স্যুট রেজিস্টার, যেখানে আপনার মামলাটার মূল বিষয়টা লিখে রাখা হয়, আর তখনই আপনি একটা মামলার নাম্বার পান। যেমন ধরেন যে 2025 সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক নাম্বার পড়বে। আপনি যদি কালকে মামলা দায়ের করেন, ধরলাম যে 202 নাম্বার পড়ে, তার মানে আপনার আগে আরো 201টা মামলা দায়ের হয়েছে, আপনার পরেও আরো দায়ের হবে। তাহলে 4 নম্বরের মধ্যেও মোটামুটি আমরা যদি বলি, এখান থেকে একটাই এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে যে কত কপি আমাদেরকে জমা করতে হবে, আরজির কত কপি জমা করতে হবে, যতজন বিবাদী ততজন। এটাই একটাই এমসিকিউ, এর বাইরে আসার কোনো সম্ভাবনা কিন্তু নাই। 5 নাম্বার, ওয়ার্ডার নাম্বার 5, এটার মধ্যে দুইটা জিনিস আলোচনা করে। একটা হচ্ছে যে বিবাদীর জন্য সমন ইস্যু এবং ইস্যুকৃত সমন জারি হওয়া।
এটা থেকে মোটামুটি এমসিকিউ কিন্তু আসে অনেক লম্বা চড়া, তবে আমরা সংক্ষেপে আপনাদের জন্য নিয়ে এসেছি। নর্মালি সমনের মধ্যে বিচারকের স্বাক্ষর থাকবে এবং আদালতের সিল থাকবে। আর একটা মামলা যদি আপনি প্রপারলি দায়ের যদি করেন, যথাযথভাবে যখন মামলা দায়ের হয়ে যাবে 5 কর্মদিবসের মধ্যে সমনটা ইস্যু হবে। এইটা লাল কালিতে মনে রাখবেন যে একটা মামলা যদি আপনি দায়ের করেন যথাযথভাবে, তাহলে কত দিনের মধ্যে সমন ইস্যু হবে? 5 কর্মদিবসের মধ্যে। এটা এমসিকিউতে আসে, এটা একটা আপনার এমসিকিউ। এখন দ্বিতীয় এমসিকিউ হচ্ছে যদি 5 কর্মদিবসে ইস্যু না হয় তাহলে আইনি ফলাফলটা কি? তো বলতেছে যে এটা একটা পেশাগত অসদাচরণ হিসাবে গণ্য হবে। দ্বিতীয় এমসিকিউ গুলো আমাদের। তৃতীয় এমসিকিউ হচ্ছে যদি কোনো মামলা দায়েরের সময় বিবাদী এসে উপস্থিত হয় এবং বাদীর দাবি যদি স্বীকার করে তাহলে কোনো সমন জারি হবে না। তাহলে সমন জারি রুল 1 থেকে আমরা 3টা এমসিকিউ পাইতে পারি, যে কোনোটা যেভাবে হোক আমরা মনে রাখবো। 1 নাম্বার হচ্ছে যে আমাদের যদি আমরা যথাযথভাবে মোকদ্দমাটা দায়ের করতে পারি 5 কর্মদিবসের মধ্যে সমন ইস্যু হবে। যদি ইস্যু না হয় এটা একটা পেশাগত অসদাচরণ। আর যদি বিবাদী উপস্থিত হয়ে মামলার বিষয় স্বীকার করে তাহলে কোনো সমন জারি হবে না। এরপরে যদি আমরা চলে যাই সেটা হচ্ছে যে প্রতিটা সমনের ক্ষেত্রে রুল 2 যেটা বলতেছে যে প্রতিটা সমনের ক্ষেত্রে আরজির কপি সংযুক্ত থাকবে। আর যদি আরজি অনেক লম্বা চড়া হয় সেক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে তার সামারি, যাকে আমরা বলি যে কনসাইন্স মানে ছোট সংক্ষিপ্ত বিবরণ যুক্ত থাকবে। তাহলে প্রতিটা দেওয়ানি মামলার সমনের সাথে আরজির কপি মাস্ট যুক্ত থাকবে। আরজি অনেক বড় হইলে ওই আরজির বিষয়বস্তুকে সংক্ষিপ্ত করে 1 পাতা হইলেও যুক্ত থাকবে। রুল নাম্বার 5 বলতেছে যে সমন 2 কারণে ইস্যু হইতে পারে। একটা হচ্ছে যে আমরা যে প্রাথমিক সমনটা বিবাদীকে দেই তাকে আমরা বলি যে ভাই আপনার আর আমার মাঝে কি দ্বন্দ্ব, ইস্যু গঠনের জন্য, মানে বিচার্য বিষয় আমরা নির্ধারণ করার জন্য যে আপনি কি বলতে চান, আপনার বিরুদ্ধে আমার এই দাবি, এই জন্য হইতে পারে। অথবা চূড়ান্ত নিষ্পত্তির জন্য। তো নর্মালি যেটা হয়, যেগুলো আমরা সামারি ট্রায়াল যেটা জানি, সামারি ট্রায়ালে এবং হচ্ছে স্মল কজেস কোর্ট, ওই যে 25,000 টাকা পর্যন্ত মামলার যে সমন এগুলো ইস্যু করা হয় চূড়ান্ত নিষ্পত্তির জন্য। তাহলে আপনি এখান থেকে মুখস্থ করে নেন যে আমরা যে সমনগুলা পাঠাই নর্মালি 2 কারণে হইতে পারে। একটা হচ্ছে যে ইস্যু নির্ধারণের জন্য, যে বাদী আর বিবাদীর মধ্যে কি এমন বিরোধ, বিবাদীর কথাটা শুনি। অথবা চূড়ান্ত নিষ্পত্তির জন্য। তো চূড়ান্ত নিষ্পত্তির 2 কারণে আসতে পারে। একটা হচ্ছে মানি সুটের মামলায় যদি আমরা কি করি, সামারি ট্রায়াল করি তাহলে সরাসরি। আর যদি ক্ষুদ্র বিষয়ক আদালত হয়, স্মল কজেস কোর্ট আদালতে যদি কোনো সমন আসে, সেটা মানে হচ্ছে চূড়ান্ত নিষ্পত্তি। মানে সেখানে আপনার নিজের ডিফেন্স নেওয়ার মতো কোনো সুযোগ নাই, আপনি শুধু দর্শকের মতো গিয়ে শুনবেন যে কি রায় দেওয়া হচ্ছে। তো এইটাই হচ্ছে 5 নাম্বার রুল। তো 5 নাম্বারটা আমরা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করব। এরপরে হচ্ছে সমনটা জারি 9 থেকে নিয়ে 19-এর বি পর্যন্ত বিভিন্ন নিয়ম আলোচনা করে 31-এ একটা কথা বলে যে 9 থেকে 19-এর বি এর মধ্যে যত প্রকার বর্ণনা করলাম, যে কোনো এক প্রকারে যদি বিচারক সন্তুষ্ট হয় যে হ্যাঁ সমনটা জারি হয়েছে, তাইলে সমন জারি হয়েছে। তো এতগুলো আমাদের পড়ার কোনো কাজ নাই, আমরা পড়বো শুধু সেইটা যেটা আমাদের কাজে আসবে। তো এই 2025 সালে আমাদের এই 9-এর রুলস সাবরুল 3 যুক্ত করে এখানে বলতেছে যে আমরা চাইলে মোবাইলে কল করে মেসেজ দিয়ে সমন জারি করতে পারি। হোয়াটসঅ্যাপে, ইমোতে, যে কোনো মেসেজিং অ্যাপসের মাধ্যমে এবং মোবাইলে কল করেও সমন জারি করা যায়। রুল নাম্বার 9-এর সংশোধন, জাস্ট এতটুকুই যথেষ্ট। এরপরে সরাসরি চলে যাব আমরা রুল নাম্বার 15। এটাতে বলতেছে যে পরিবারের প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির হাতে সমন দিলেও সমন জারি হয়ে যাবে। আপনি নাই, আপনার স্ত্রীকে দেওয়া হয়েছে, ছেলেকে দেওয়া হয়েছে, আপনার বাবাকে দেওয়া হয়েছে, সমন জারি হয়ে যাবে। তবে বাসায় যারা আপনার কাজের লোক আছে এরা পরিবারের অন্তর্ভুক্ত না, এদেরকে সমন দিলে সমন জারি হবে না। এরপরে 17 নম্বরে চলে যাবেন, যদি আপনি সমন নিতে অস্বীকার করেন অথবা যদি আপনাকে না পাওয়া যায়, মানে বিবাদীকে যদি না পাওয়া যায় বা বিবাদী যদি সমন নিতে অস্বীকার করে, তাইলে সমনটা আমরা কিভাবে জারি করাবো? বলতেছে যে আমরা সমনটা তার বাসার সামনে, বাড়ির সামনে যদি সমনের 1 কপি লাগিয়ে দেই তাহলে সমন জারি হয়ে যাবে। এরপরে 19-এর বিতে যেটা বলতেছে যে নর্মালি যেটা হয় বাংলাদেশের আদালতে 2 ভাবে সমন জারি করা হয়।
আদালতের জারিকারক নামে একটা পোস্ট আছে, এদের কাজ হচ্ছে আপনার সমনটা জারি করা। আর আপনি মামলা দায়ের করার সময় ওই যে রেজিস্টার্ড খামগুলা দিয়েছিলেন তার মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে দেওয়া। তো এই জন্য বলতেছে যে 19-20 জারিকারকের পাশাপাশি বিচারককে বলতেছে যে অবশ্যই আপনি কি করবেন, রেজিস্টার্ড ডাকযোগে এডি সহ অ্যাকনলেজমেন্ট ডিউ, মানে বিবাদী পাইলে স্বাক্ষর করবে, এটাকে বলে যে এডি, ডাক বিভাগের মাধ্যমে প্রেরণ করাটাও বাধ্যতামূলক এখন পর্যন্ত, এটাকে রদ করা হয়নি। তাহলে এখন যদি আপনার প্রশ্নটা আসে যে সমন নিচের কোনভাবে পাঠানো বাধ্যতামূলক, একটা হচ্ছে জারিকারকের মাধ্যমে, আর একটা হচ্ছে রেজিস্টার ডাকের মাধ্যমে। আর যেটা ওই যে হোয়াটসঅ্যাপে ইমোতে কল করে, এটা একটা মাধ্যম, এটাতে বিচারক সন্তুষ্ট হইতে হবে, তখন আমরা ধরে নিব যে হ্যাঁ সমন জারি হয়েছে। কিন্তু বাস্তবে আপনাকে এই 19-বি অনুসরণ করতে হবে এখনো। 20 নাম্বার বিকল্প সমন জারি বা সাবস্টিটিউট সমন, এটার ইংরেজিটা মনে রাখবেন যে এটা মাঝে মধ্যে রুলস নাম্বার জিজ্ঞাসা করে যে বিকল্প সমন জারি কত বিধিতে আছে। তো বিকল্প সমন জারির আপনি বুঝতে পারেন যেটা, সেটা হচ্ছে আপনি একটা পত্রিকায় সমন দিবেন, ওই পত্রিকার পাতাটা আপনি আদালত চত্বরে যেখানে বিবাদী সর্বশেষ বসবাস করেছিল, ব্যবসা করেছিল, সেখানে লাগিয়ে দিবেন, এটাই হচ্ছে বিকল্প সমন জারি। পত্রিকাটা দৈনিক পত্রিকা হবে, যে কোনো স্থানীয় পত্রিকা হইলেও চলবে, কোনো বাংলা ইংরেজি লেখা নাই। তাহলে বিকল্প সমন জারি হচ্ছে আমরা কি করব, দৈনিক পত্রিকায় একটা সমনটা জারি করে দিব, আর ওই পত্রিকার কপি আদালত চত্বরে লাগিয়ে দিব, এবং বিবাদী সর্বশেষ যে জায়গায় বসবাস করেছে, ব্যবসা করেছে, দেখা গেছে, ওই জায়গায় এক কপি লাগিয়ে দিলে সমন জারি হয়ে যাবে 20-এর অধীনে বিকল্প সমন জারি। তাহলে যদি আপনার চলে আসে যে বিকল্প সমন জারির ক্ষেত্রে কোনটি সত্য, একটা হচ্ছে স্থানীয় পত্রিকা বিজ্ঞপ্তি দিতে হবে, আদালত চত্বরে লাগাইতে হবে, বিবাদী সর্বশেষ যেখানে দেখা গেছে সেখানে সেটা লাগিয়ে নিতে হবে, এই তিনটাই হচ্ছে কি সত্য, যে কোনো চতুর্থ একটা দেওয়া থাকবে। তাহলে এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বিকল্প বা সাবস্টিটিউট সমন। আর 31টা আমরা পড়লাম যে আদালত যেই কোনো প্রকারে যখন সন্তুষ্ট হবে, যে সরাসরি দিছেন, রেজিস্টার ডাকে দিছেন, তার ফ্যামিলিকে দিছেন, তার বাসার সামনে লাগাইছেন, অথবা বিকল্প সমন জারি করছেন, যে কোনো এক পন্থায় যদি আদালত সন্তুষ্ট হয় তাহলে আমরা ধরে নিব সমন জারি হয়েছে, আপনার মামলা পরবর্তী ধাপে যাবে। তো এই সমন জারি 5 নম্বর অর্ডারটা আমাদের জন্য তাহলে একটু গুরুত্বপূর্ণ। এটার মধ্যে কি আছে, তাহলে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সমন ইস্যু হবে, আর একটা হচ্ছে ইস্যুকৃত সমন জারি হবে। ইস্যু হওয়ার ক্ষেত্রে আমাদের 3টা এমসিকিউ পাইছি কি, আমরা মামলা দায়ের করার পরে 5 কর্মদিবসে অবশ্যই সমন ইস্যু হবে। যদি না হয় এটা, তাহলে আদালতে যারা দায়িত্বরত আছে এদের পেশাগত অসদাচরণ, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে আদালত। আর যদি বিবাদী সমন জারির সময় ওইখানে গিয়ে উপস্থিত হয় মামলা দায়েরের সময় এবং দাবি স্বীকার করে নেয়, তাহলে কোনো সমন জারি হবে না। আর সমনের সাথে সবসময় আরজির কপি সংযুক্ত থাকবে, অথবা আরজির কনসাইন্স কপি সংযুক্ত থাকবে, মানে সংক্ষিপ্ত কপি সংযুক্ত থাকবে। আর সমনটা দুই কারণে ইস্যু হইতে পারে, ইস্যু গঠন করার জন্য, অথবা হইতে পারে চূড়ান্ত নিষ্পত্তির জন্য। সামারি ট্রায়াল এবং ক্ষুদ্র বিষয়ক আদালতের সমন সর্বাবস্থায় চূড়ান্ত শুনানির জন্যই কি করা হয়, ইস্যু করা হয়। আর 9-19-এর বিতে বিভিন্ন প্রকার সমনের কথা বলা আছে, আমরা মোবাইলে দিতে পারি, পরিবারের কাউকে দিতে পারি, ব্যক্তি যদি অস্বীকার করে তার বাড়ির সামনে লাগিয়ে দিতে পারি, রেজিস্টার ডাকে পাঠাইতে পারি, অথবা বিকল্প সমন জারি করতে পারি পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে। আর আদালত যে কোনো এক প্রকারে যখন সন্তুষ্ট হবে তখন মামলা পরবর্তী ধাপে চলে যাবে। তাহলে এই 5 নম্বর অর্ডারটা একটু সময় নিয়ে পড়বেন, অনেক কিছু আছে, আমরা যতটা সম্ভব ছোট করে নিয়ে আসার চেষ্টা করছি আপনাদের জন্য, যাতে অল্প সময় আমাদের মনে থাকে। এরপরে চলে আসি আমরা প্লিডিং, 6 নম্বর আদেশ। এটার ক্ষেত্রে মজার যে বিষয়টা সেটা হচ্ছে প্লিডিংটা আগে বুঝবেন। যেমন ধরেন যে আপনি আর আপনার একটা সমস্যা, আদালতে আপনি কি করছেন, আবেদন করতেছেন, আমরা এটাকে বলতেছি যে আরজি। তো আপনি কোথায় দায়ের করলেন, আদালতে। আর আদালতে দায়েরের পর অপরপক্ষকে নোটিশ আসলো, সেটাকে রিটেন স্টেটমেন্ট দিল, লিখিত দাবি জানাইলো। এখন আইনের ভাষায় আপনার আরজিটা যখনই আপনি আদালতে সাবমিট করে দিলেন, ওটার নাম আর আরজি নাই, ওটা হচ্ছে আমার বাদীর আরজি হয়ে যাবে। তো আইনের ভাষায় আমরা বলি যে এই বাদীর, এটা হচ্ছে প্লিডিং, মানে আপনি বাদী হিসাবে কি চাচ্ছেন। আর এই যে বিবাদীর লিখিত জবাব যখন সে আদালতে সাবমিট করে দিল, তখন আর ওইটাকে আমরা বিবাদীর লিখিত জবাব বলবো না, ওইটার নাম হচ্ছে বিবাদীর প্লিডিং।
তাহলে প্লিডিং বলতে দুইটা জিনিসকে বোঝায়, বাদী কি দাবি করলো, বিবাদী কি জবাব দিল, এই দুইটার সমন্বয়ের নামই হচ্ছে প্লিডিং। আপনার এমসিকিউ যদি থাকে যে প্লিডিং নিচের কোনটাকে অন্তর্ভুক্ত করে, তাহলে প্লিডিং মানে আরজিও বোঝা যাবে, প্লিডিং মানে লিখিত জবাবও বোঝা যাবে। তাহলে আমরা আরজি কখন বুঝবো, যখন বলা থাকবে এটা প্লেন্টিভ প্লিডিং মানে বাদীর এটা হচ্ছে প্লিডিং, অথবা ডিফেন্ডেন্ট প্লিডিং। আশা করি এটা বুঝতে পারছেন। রুল 1 ওই কথাটাই বলে যে প্লিডিং ইনক্লুড প্লেইন্ট অ্যান্ড রিটেন স্টেটমেন্ট। তাহলে বাদী বিবাদী দুইজনের কথাবার্তাকে আইনের ভাষায় এক শব্দ হচ্ছে প্লিডিং। যেমন বাবা এবং মাকে ইংরেজিতে কি বলি আমরা, প্যারেন্ট বলি, পিতামাতা। সেম এই জিনিসটাই এখানে, যে প্লিডিং মানে দুইটা জিনিস, আরজি এবং লিখিত জবাব। এরপরে সরাসরি আমরা চলে যাব 14 নম্বরে। বলতেছে যে এই যে প্লিডিং যেটা হবে, মানে আপনি যে আরজিটা লিখছেন অথবা ওই ব্যক্তি যে লিখিত জবাব লিখছে, ওইটার মধ্যে অবশ্যই অবশ্যই যিনি আরজিটা বাদী তার স্বাক্ষর থাকবে, বাদীর আইনজীবীরও স্বাক্ষর থাকবে। আর রিটেন স্টেটমেন্ট হইলে বিবাদীর স্বাক্ষর থাকবে, বিবাদীর আইনজীবীরও স্বাক্ষর থাকবে। তো এই জন্য দেখবেন যে দেওয়ানি মামলায় প্রতি পাতায় ওই দলিলের মতো করে যিনি মামলাটা দায়ের করতেছেন তার স্বাক্ষর থাকে, উপরে কর্নারে অ্যাডভোকেট সাহেব তার সিল মেরে দেন, একটা স্বাক্ষর করেন। তাহলে 14 নম্বর বলতেছে যে আইনজীবীরও স্বাক্ষর থাকবে এবং যিনি মামলাটা করতেছেন তারও স্বাক্ষর থাকবে। 15 নম্বরটা রুলসটা মনে রাখবেন যে একটা ভেরিফিকেশন থাকবে, মানে একটা সত্য পাঠ থাকবে। আপনি যে আরজিটা দায়ের করতেছেন ওইখানে আপনি নিজে একটা সত্য পাঠ ভেরিফিকেশন দেন, যে উপরে যা কিছু লেখা হয়েছে আপনার সামনেই লেখা হয়েছে, আপনি অবগত আছেন, আপনি জানেন, আপনার জানা মতো সত্য, যা কিছু লিখছেন আপনার অ্যাডভোকেট সাহেব যা কিছু লিখছে আপনি এই সমস্ত কিছু বলছেন, আপনার কথাটাই উনি লিখছে, এইরকম একটা কলাম দিতে হয়, একটা ঘোষণা দিতে হয়, যেটাকে বলি যে আমরা ভেরিফিকেশন বা সত্যপাঠ। এটা থাকতেই হবে। আর আমাদের এমসিকিউর জন্য হচ্ছে 16 নাম্বারটা, 16 নাম্বার এবং 17 নাম্বার দুইটা থেকে এমসিকিউ আসে। এখন এই দুইটাকে আগে ভালো করে বুঝেন। যেমন ধরেন যে আপনি একটা আরজি লিখলেন, ওই আরজির মধ্যে আপনি লিখলেন যে বিবাদী হচ্ছে খুব খারাপ লোক, বিবাদী ঘুষ খায়, বিবাদী এটা করে সেটা করে, চরিত্র ভালো না, আপনার টাকা পয়সা নিচে দেয় না, এইরকম আপনি আরজি সাবমিট করলেন। এখন বিবাদী একটু চালাক, সে আপনার আরজিটা দেখার পর মনে হইলো যে না, মামলা তো পরে লড়বো, আগে আপনারে সাইজ করবে। সে আদালতে গিয়ে প্রথমেই বলতেছে স্যার মামলা হবে পরে, সে আমারে কি বলছে, ঘুষখোর বলছে, দুর্নীতিবাজ বলছে, চরিত্রহীন বলছে, আগে তারে বলেন আরজি থেকে ওই জিনিসগুলো কর্তন করতে। মামলা লড়া পরে, লিখিত জবাব পরে। আমরা অনেক সময় আসি না যে দেখবেন কোথাও কেউ কিছু বললে যে সে আমাকে গালি দিল কেন, তো ওই জিনিসটাই এখানে 16 হচ্ছে যে আপনি তারে অযথা কথা বললেন কেন। তাহলে এখন কি কি হইতে পারে, বলতেছে যে যদি অপ্রয়োজনীয় জিনিস আপনি আরজিতে উল্লেখ করেন, যদি কুৎসাজনক জিনিস উল্লেখ করেন, যদি বিচারকে ক্ষতিগ্রস্ত করবে এমন কিছু উল্লেখ করেন, যদি বিভ্রান্ত হবে, বিলম্বিত হবে এই রকম কোনো জিনিস উপস্থাপন করেন, তাহলে অপরপক্ষ আদালতে আবেদন করতে পারে, অথবা আদালত নিজে থেকে আপনারা বলতে পারে যে এই জিনিসগুলো কাটতে হবে। তাহলে 16তে আমরা সবসময় কি করি, অপর পক্ষেরটা কর্তন করি, বাদী হইলে বিবাদীর এটা কর্তন করবে, আর বিবাদী হইলে বাদীর আর্জি কর্তন করবে। এটাই হচ্ছে 16 নাম্বার। এখন এই মাঝে মধ্যে এমসিকিউতে এগুলা বাংলাতেও দেওয়া থাকে অথবা ইংরেজিতেও এই শব্দগুলা দেওয়া থাকে, যে নিচের কোনটির কারণে আমরা কি করতে পারি, আর্জি সংশোধন করতে পারি, কর্তন করতে পারি, স্ট্রাইক আউট করতে পারি। তাহলে একটা হচ্ছে অপ্রয়োজনীয় মানে আননেসেসারি যদি কোনো জিনিস লিখেন, উৎসাহজনক বা স্ক্যান্ডুলাস যদি কোনো কিছু আপনি সেখানে লিখেন, প্রেজুডিয়াস যেটা বিচারকে ক্ষতিগ্রস্ত করবে যদি এইরকম কোনো জিনিস আপনি আরজির মধ্যে লিখেন, মামলাকে ডিলে করবে এমন কোনো জিনিস লিখেন, তাহলে এই কয়টা শব্দ একটু মুখস্থ করার চেষ্টা করবেন। আর এই শব্দগুলা অপরপক্ষ কর্তনের আবেদন করে। তো এটাকে রুল 16 অধীনে আমরা প্লিডিংকে কর্তন করি, স্ট্রাইক আউট করি। এখন আসেন 17 নাম্বার, আপনার নিজের আর্জি নিজে সংশোধন করবেন। আপনি আগে মামলা দায়ের করে দিয়েছেন, মিন্স প্রফিট চান নাই, এখন একটু মিন্স প্রফিট চাবেন, তাহলে কি করবেন, তাইলে আপনি এই যে রুল 17 অধীনে অ্যাপ্লিকেশন দিবেন যে আপনি আপনার নিজের আর্জি নিজেরটা সংশোধন করতে চান। আর যদি অপরেরটা চাইতেন তাহলে 16 অধীনে যাইতেন। তাইলে 16তে হচ্ছে অপরেরটা কর্তন করা, 17তে হচ্ছে নিজেরটা নিজে সংশোধন করা। তো প্লিডিং এর জন্য বলতেছে যে কোনো স্তরে সংশোধন করা যাবে। প্রকৃত উদ্দেশ্যটা কি, যাতে মামলার মূল বিষয়টা বোঝানো যায়। মূল বিষয়টা বোঝানোর জন্য আমরা যে কোনো স্তরে আরজিটা সংশোধন করতে পারি।
তবে এখানে একটা কন্ডিশন দিয়েছে, যদি ট্রায়াল শুরু হয় মানে বিচার যদি শুরু হয়ে যায়, তাহলে আদালত আপনার আর্জিটা সংশোধন করবে না। যদি একান্তই দেখা যায় যে যদি সংশোধন না করি উম, ন্যায় বিচার ব্যাহত হবে, তবেই শুধু পারমিশন দিতে পারে, আর না হলে আপনাকে পারমিশনই দিবে না। তো এইটা হচ্ছে আমাদের সত্র, যে প্লিডিং অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করা। আর 18তে যেটা বলতেছে যে আপনি যে নিজের আর্জি নিজে সংশোধন করবেন, আদালত আপনাকে একটা সময়সীমা দিতে পারে যে 5 দিনে আপনি দাখিল করেন, 10 দিনে দাখিল করেন। যদি আদালত কোনো সময়সীমা না দেয়, তাহলে বাই ডিফল্ট 14 দিন। তো এইটা এমসিকিউতে আসে, এটা একটু মনে রাখবেন। তাহলে এই যে 6 নম্বরে প্লিডিং থেকে আমরা মোটামুটি যদি বলি, আমাদের 4টার মতো পড়লেই যথেষ্ট। 4টা কি? একটা হচ্ছে যে প্লিডিং এর মধ্যে কি আছে, আরজি এবং লিখিত জবাব। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে 16 নম্বরটা, যে আমরা কিভাবে প্লিডিং স্ট্রাইক আউট করব অথবা কর্তন করব। আর 17তে হচ্ছে কিভাবে আমরা প্লিডিংটা সংশোধন করব। আর 18তে যেটা হচ্ছে আমাদের সংশোধনটা হবে আমাদের 14 দিনের মধ্যে, অথবা আদালত যতদিন সময় দিবে ততদিনের মধ্যে। আর বাকি যেগুলো আছে এগুলো আপনার দরকার নাই, ওগুলো লিখিত পরীক্ষার জন্য আমাদের কাজের, এমসিকিউতে আমাদের কাজে আসবে না। এরপরে ওয়ার্ডার নাম্বার 7, আপনি যে আরজিটা লিখবেন এটা কিভাবে লিখবেন, এর যাবতীয় ফরম্যাট দেওয়া আছে, নিয়ম কানুন দেওয়া আছে। তো ওগুলো আমাদের লিখিত পরীক্ষার জন্য লাগবে। এমসিকিউর জন্য যে কয়েকটা, ওই কয়েকটা আমরা একটু পড়ার চেষ্টা করব। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়ার্ডার 7 রুল 10। তো এটা বলতেছে যে আরজি ফেরত, রিটার্ন অফ প্লেইন্ট। আদালত কি করতে পারে, যদি আদালতের মনে হয় যে এটা তার বিচার্য বিষয় না, আপনি ভুল আদালতে চলে এসেছেন, আপনার আর্জিটা ফেরত দিবে। আর এই ফেরত দিতে উনি সেখানে স্বাক্ষর করবেন, কবে সে আপনি দাখিল করছিলেন, কবে উনি ফেরত দিচ্ছে, এই তারিখটা ইন্ডোর্স করে দিবে। তাইলে ওয়ার্ডার 7 রুল 10 এর অধীনে আর্জিটা আপনাকে ফেরত দেয় আদালত। কারণ হইতে পারে তার এখতিয়ার নাই, কারণ হইতে পারে যে সেই মামলা শোনার যোগ্য না। এটা হচ্ছে আর্জি ফেরত। আর রুল 11টা, এইটা হচ্ছে যে আরজি প্রত্যাখ্যান বা রিজেকশন অফ প্লেন্ট। ওই যে আমরা সিপিসিতে পড়ে এসএসসি ডিগ্রির ক্ষেত্রে দুইটা জিনিসকে আমরা ডিম ডিগ্রি হিসাবে গণ্য করেছি, তো এইটা একটা ডিম ডিগ্রি, ওয়ার্ডার 7 রুল 11। তো 4টা কারণে আরজিটা প্রত্যাখ্যান হইতে পারে। একটা হচ্ছে যদি আপনার মামলাতে কজ অফ অ্যাকশন না থাকে। এখন এই কজ অফ অ্যাকশন কি, এটাও লিখিত পরীক্ষার একটা প্রশ্ন। কজ অফ অ্যাকশন সিম্পলি যদি বুঝেন যে আমি আপনার কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছি, আপনাকে বলছি যে ভাই আমি কি করব, আপনার টাকাটা এই যে অক্টোবরের 14 তারিখে দিব। আজকে অক্টোবরের 13 তারিখ, আমি আপনাকে বলছি অক্টোবরের 14 তারিখে দিব। আপনি যদি আজকে 13 তারিখে আদালতে গিয়ে মামলা দায়ের করেন, আদালত বলবে যে আপনার মামলাতে কজ অফ অ্যাকশন নাই, কারণ এখনো তো 14 তারিখে আসে নাই, মামলার কোনো কারণই উদ্ভব ঘটে নাই। অথবা এমনও হইতে পারে যে একজন ব্যক্তি মারা গেছে, তার ছেলেও আছে, মেয়েও আছে, এখন তার ভাই গিয়ে আদালতে মামলা করতেছে যে আমি উত্তরাধিকারী পাবো। এখন আদালত আইনগতভাবে দেখতেছে যে ওই মৃত ব্যক্তির ছেলেও আছে, মেয়েও আছে, আর কেউ তো সম্পত্তি পাবে না। অতএব ওই যে ভাই মামলা করতে আসছে তার কোনো কজ অফ অ্যাকশন নাই। তো আশা করি কজ অফ অ্যাকশনটা বুঝছেন, যে যেই কারণে আপনি মামলাটা করতে যাচ্ছেন এটা আইনসম্মত কিনা। তাহলে 1 নম্বরে হচ্ছে যে আমরা সময়ের কারণে হইল না। আমি বলছি 14 তারিখে আপনাকে টাকা দিব, 13 তারিখে আপনি মামলা করতে গেলে আদালত নিবে না। যে ক্ষেত্রে আমি আইনগতভাবে একটা দাবি করতেই পারি না, যখন করতে যাব আদালত বলবে যে আপনার মামলাতে কজ অফ অ্যাকশন নাই। তাহলে কজ অফ অ্যাকশনটা বুঝছেন, যে যেই কারণে আমি আইনগত একটা অধিকার পাই। তাহলে সহজ কথায় কজ অফ অ্যাকশনের বাংলা হচ্ছে যেই ঘটনার মাধ্যমে আমি আইনগত অধিকার পাই, ওইটাই হচ্ছে আমার কজ অফ অ্যাকশন। যদি কজ অফ অ্যাকশন না থাকে আদালত রিজেক্ট করবে। 2 নম্বরে হচ্ছে যে প্রতিটা মামলার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, দেওয়ানি মামলার ক্ষেত্রে একটা আমাদের আইন আছে, সুট ভ্যালুয়েশন অ্যাক্ট 1887। সে 1887 সালের আইন, যে প্রতিটা সুট কত টাকার হবে এটা ভ্যালুয়েশন করতে হয়। এখন আপনি যদি সুট ভ্যালুটা প্রপারলি না করেন, আদালত আপনারে সময় দিছে যে ভাই মামলার ভ্যালুয়েশন ঠিক হয় নাই, ভ্যালুয়েশন ঠিক করেন, তারপরেও আপনি করেন নাই, তাহলে মামলাটা আদালত কি করবে, আপনার রিজেক্ট করবে। তো আদালত সময় দেওয়ার পর আপনি সুট ভ্যালুটা ঠিক করছেন, এখন নতুন ভ্যালু মোতাবেক কোর্ট ফি জমা দিচ্ছেন না। আগে হয়তো আপনি 10,000 টাকা কোর্ট ফি দিচ্ছেন, আদালত সুট ভ্যালু ঠিক করতে বলছে, এখন দেখা যাবে যে আপনার 20,000 টাকা কোর্ট ফি আসবে। আপনি সুট ভ্যালু ঠিক করছেন কিন্তু কোর্ট ফি জমা দিচ্ছেন না, তখনও আপনার মামলাটা রিজেক্ট করে দিবে। আর সর্বশেষ হচ্ছে যদি প্রচলিত কোনো আইন দ্বারা আপনার মামলাটা বারিত হয়,
মানে বার্ড বাই দ্য ল। এই চারটা কারণে আমাদের একটা আরজি রিজেকশনে যাইতে পারে, আর এইটা একটা হচ্ছে ডিম ডিক্রি। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম, আরজি আমাদের ফেরত হইতে পারে রুল 10 এর অধীনে, আরজি আমাদের রিজেকশন হইতে পারে। রিজেকশন মানে ডিম ডিক্রি চার কারণে হইতে পারে। একটা হচ্ছে কজ অফ অ্যাকশন না থাকলে, প্রপার ভ্যালুয়েশন না করে দিলে, কোর্ট ফি যথাযথ না দিলে, এবং কোনো আইন দ্বারা যদি বাড়িত হয় তবে হবে। এখন যদি আপনার ডিম ডিক্রি হয় আপনি কি করবেন? তো এই রুল 11-এর দুইটা প্রতিকার, যেহেতু আমরা ওইটা বলতেছি যে একটা ডিম ডিক্রি, তো 96 ধারা আমরা কি পড়েছি, প্রতিটা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, অতএব আমরা এটার বিরুদ্ধে আপিল করতে পারবো। আবার এইখানে রুল 13 যুক্ত করে দিয়ে বলতেছে যে আপনার যদি মনে হয় আপিল করা বেকার, আপনি চাইলে আবার নতুন করে মামলা দায়ের করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি বলি ওয়ার্ডার 7 রুল 11-এর যে রিজেকশনের বিরুদ্ধে আপনার কাছে কি প্রতিকার আছে, দুইটা প্রতিকার আছে। একটা হচ্ছে রুল 13 বলতেছে চাইলে নতুন করে আবার মামলা দায়ের করেন, অথবা আমরা 96 ধারাতে জানি যেহেতু এটা একটা ডিম ডিক্রি, অতএব প্রতিটা ডিক্রির বিরুদ্ধে আপিল চলে, অতএব এই ডিক্রির বিরুদ্ধেও আপিল চলবে। এইটা আপনি প্রতিকারটা জেনে রাখলেন। এখন এই যে সুট ভ্যালুয়েশন করার জন্য আপনাকে আদালত সময় দিবে, কোর্ট ফিটা জমা করার জন্য একটা সময় দিবে, এই সময়সীমাটা বলতেছে যে 21 দিন হবে, এর বেশি না। তাহলে এইখানে আমরা আরেকটা সময়সীমা পাইলাম, এটা গুরুত্বপূর্ণ। যদি আপনি প্রপারলি সুট ভ্যালু না করেন, আদালত আপনাকে 14 দিনের সময় দিবে, যে 21 দিনের সময় দিবে, 21 দিনের মধ্যে সুটটা প্রপারলি ভ্যালুয়েশন করে টাকা পয়সা জমা করেন। এই 21 দিন আমাদের একটু মনে রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তাহলে আমরা এখান থেকে যদি দেখি ওয়ার্ডার 7 আমাদের যেই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে রুল 10, একটা হচ্ছে রুল 11, আর হচ্ছে রুল 13। টোটাল 3টা রুলস পড়লেই যথেষ্ট, অন্য কিছু আমাদের লাগবে না। এরপরে চলে যায় আমরা ডাব্লিউএস, মানে হচ্ছে রিটেন স্টেটমেন্ট, অর্ডার হচ্ছে 8 লিখিত জবাব, আর এটার পাশাপাশি একটা আছে সেট অফ, এর মধ্যেই লেখা আছে সেট অফ। তাহলে অর্ডার 8-এ আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লিখিত জবাব আর একটা হচ্ছে সেট অফ। মাঝে মধ্যে পরীক্ষায় আসে যে সেট অফ কত আদেশে আছে। সেট অফ মানে হচ্ছে সমন্বয়, নর্মালি এটা টাকার মামলায় করা হয়। যেমন আপনি আমার বিরুদ্ধে মামলা করছেন, 1 লাখ টাকা পাবেন, আমি বললাম যে আমি তো তার কাছে 80,000 টাকা পাবো, এই যে আমি আপনার কাছে একটা দাবি করতেছি, তো এটাই হচ্ছে সেট অফ। তো আমরা এখানে যদি দেখি, প্রথম রুল 1 আমাদেরকে বলতেছে যে যেই দিন থেকে বিবাদীর প্রতি সমনটা জারি হইল, যথাযথভাবে জারি হইল, বিবাদীর সমনটা পাইল, ওই দিন থেকে 30 দিনের মধ্যে নর্মাল নিয়ম হচ্ছে লিখিত জবাব সাবমিট করবে। যদি একান্তই প্রয়োজন পড়ে উনি চাইলে ম্যাক্সিমাম আরো 30 দিন পর্যন্ত তাকে সময় বাড়িয়ে দেওয়া যাইতে পারে। তবে কোনো ক্রমেই 60 দিনের বেশি, সমন জারি থেকে 60 দিনের বেশি হবে না। যদি না আসে তাহলে একতরফা শুনানি হবে। তাহলে আমরা এটার বিরুদ্ধে আপনি কি একটা প্রতিকার পাবেন, ওই যে সেকশন 148 আপনি এটার সাথে অ্যাড করে দিতে পারেন, যে এটার বাইরেও আপনি 148 ধারার অধীনে দরখাস্ত দিয়ে আরো সময়ও বাড়াইতে পারবেন। তাহলে আমরা কি পাইলাম, লিখিত জবাব 30 দিনে সাবমিট করতে হবে, যদি আরো সময় দরকার পড়ে ম্যাক্সিমাম আরো 30 দিন পাবো, তবে কোনো ক্রমেই 60 দিনের বেশি হবে না। যদি এইটার মধ্যে বিবাদী লিখিত জবাব না দেয় তাহলে মামলা এক্সপার্টে শুনানি হবে, মানে একতরফা স্তরে গমন করবে। এরপরে রুল 5টা একটু জেনে রাখবেন, যে বাদী যেই যে দাবিগুলো আরজিতে করেছে প্রতিটা দাবিকে পৃথক পৃথক ভাবে হয় আপনি স্বীকার করবেন অথবা অস্বীকার করবেন। যদি নীরব থাকেন, নীরবতা সম্মতির লক্ষণ বলে ধরে নেওয়া হবে। তাহলে বাদী যদি ধরেন যে বাদী 20টা দাবি করছে পৃথক পৃথক, আপনি প্রতিটা দাবিকে পৃথক পৃথক আপনাকে হয় অস্বীকার করবেন অথবা স্বীকার করবেন, হয় স্বীকার করবেন অথবা অস্বীকার করবেন। যদি কোনো দাবি ছেড়ে দেন আইন ধরে নিবে আপনি সেটা স্বীকার করে নিছেন। আর রুল 6-এর মধ্যে সেট অফ বা সমন্বয় করা যাবে টাকার মামলায়, শুধু মানি সুটের ক্ষেত্রে সেট অফ পারমিসেবল। আর যদি আরেকটু ডিটেইলে পড়তে চান, নর্মালি সেট অফটাও দুই প্রকারের হয়, একটা হচ্ছে সাধারণ সেট অফ আর একটা হচ্ছে ইকুইটেবল সেট অফ। যদিও এত বিস্তারিত আমাদের এখানে দেওয়া নাই। তো ইকুইটেবল সেট অফটা হচ্ছে যে আমার টাকার মামলার বাইরে অন্য বিষয়ও হয়, আর সরাসরি টাকার জন্য আমাদের যেটা হচ্ছে যে লিগ্যাল সেট অফ হচ্ছে। আর ইকুইটেবল সেট অফটা টাকার বাইরে অন্যান্য বিষয় নিয়েও ইকুইটেবল আমাদের যে সেট অফ সেটা হইতে পারে। তবে এমসিকিউতে আমাদের এতটুকুই আসে যে সেট অফটা কত আদেশে আছে অথবা কত রুলসে আছে। তাহলে রুল নাম্বার 6,
আমাদের সেটঅপ মানে হচ্ছে আপনি আমার বিরুদ্ধে 1 লাখ টাকার মামলা করছেন, আমি লিখিত জবাব দিলাম যে আমি তার কাছে 80,000 টাকা পাই, অতএব এটা ক্রস সুট হিসাবে বিবেচনা করা হোক। মানে আমি যে লিখিত জবাব দিলাম ওইটার নাম আর লিখিত জবাব থাকবে না, ওইটার নাম হবে ক্রস সুট, যে আমিও তো তার কাছে টাকা পাই। তো আদালত তখন দুইটাকে কি করবে, সমন্বয় করবে, সেটঅপ হবে তখন 20,000 টাকা। তখন মামলা চলবে শুধু 20,000 টাকার জন্য। আপনি চাইছেন 1 লাখ, আমি আপনার কাছে পাই 80,000, তাইলে বর্ধিত আছে কত, 20,000। তাইলে ওই যে ক্রস সুট হওয়ার কারণে তখন এই মামলার ভ্যালুয়েশন চলে আসবে মাত্র 20,000। মামলাটা পরবর্তী ধাপে কন্টিনিউ করবে 20,000 টাকা নিয়ে। এটাই হচ্ছে সেটঅপের মূল থিওরি। এরপরে চলে আসেন যে মামলা দায়ের হয়ে গেছে, এখন 9 নম্বর ওয়ার্ডার চলে আসবে যে বাদী বিবাদী উপস্থিত থাকলে কি হবে, উপস্থিত না থাকলে কি হবে। তাহলে বাদী বিবাদী উপস্থিতি এবং অনুপস্থিতির ফলাফল, এইটা একটু আপনার সময় নিয়ে পড়তে হবে, ধারাবাহিকভাবে পড়বেন তাইলে বুঝে আসবে। আর যদি একান্তই পড়তে না চান তাইলে 3টা সেকশন পড়বেন, 3টা রুলস পড়বেন, বাকিটা না পড়লেও চলবে। প্রথমেই শেষেরটা আগে বলে দেই, সেটা হচ্ছে যদি একতরফা ডিক্রি হয়ে যায়, আপনি জান নাই, এক্স পার্টে ডিক্রি হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন এই ডিক্রিটাকে রদ করবেন। এক্স পার্টে ডিক্রিটাকে রদ করতে যদি চান, দুইটা আপনার কাছে রাস্তা আছে। রুল 13 বলতেছে যে আপনি কি করবেন, আদালতে একটা সেটে সাইডে দরখাস্ত দিবেন, 30 দিনের মধ্যে দরখাস্ত দিবেন, আদালতকে আপনি কারণ দেখাবেন কেন আপনি আসতে পারেন নাই, নানা প্রকার অজুহাত। আদালত সন্তুষ্ট হইলে একতরফা ওই ডিক্রিটা রদ হইতে পারে। এটা হচ্ছে 13। তো পরবর্তীতে 13 যুক্ত করে দিয়ে বলতেছে যে আদালতকে সন্তুষ্ট করানোর দরকার নেই, আপনি যদি 3,000 টাকা ক্ষতিপূরণ যদি আপনি দেন, তাইলে ওই 3,000 টাকা দিয়ে 30 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন দিলে ওই এক্সপার্টের ডিক্রিটা রদ হয়ে যাবে। তাহলে 13 আর 13 এ আমরা একসাথে কাজে লাগাবো। 13তে হচ্ছে আদালতের উপর নির্ভর করে আপনি কারণ দেখাবেন কেন আসতে পারেন নাই, কেন একতরফা হইছে, আদালত সন্তুষ্ট হইলে আপনার একতরফা ডিক্রিটা রদ হবে। আর 13 বলতেছে যে আদালতকে সন্তুষ্ট করানোর কোনো দরকার নেই, আপনি 3,000 টাকা পরিশোধ করেন, অ্যাপ্লিকেশন দেন, 30 দিনের মধ্যে দেন, আপনারটা যে ডিক্রিটা হয়েছে এটা সেটিসফাইড হয়ে যাবে। তাহলে এইটা একটা কনসেপ্ট, এই দুইটা একসাথে পড়বেন। এখন ধরেন এখন ধরেন যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের, এটা তো আমরা ডিক্রিটা পড়লাম, এখন মামলা চলাকালীন আপনার মামলাটা ডিক্রির আগেই যে কোনো কারণে খারিজ হয়ে গেছে, আপনি হয়তো উপস্থিত ছিলেন না, আপনি হয়তো যান নাই, নানা প্রকার কারণে আপনার মামলাটা খারিজ হইতে পারে, ডিসমিস হইতে পারে। তো এইটার জন্য আমাদের দুইটা রুলস কাজে আসবে, একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 9 এখানে যেটা বলতেছে যে যদি আপনি মামলা দায়ের করছেন, আপনার দোষেই যদি মামলাটা খারিজ হয়, আপনি উপস্থিত ছিলেন না, হয়তো টাকা পয়সা দেন নাই, আপনি নানা প্রকার ফি জমা করেন নাই, আপনার কারণে মামলা ডিসমিস হয়েছে, তাইলে আপনি নতুন কোনো মামলা দায়ের কিন্তু করতে পারবেন না। এই একটা বার মাঝে মধ্যে এটা এমসিকিউতে থাকে যে বাদীর দোষে মামলা খারিজ হইলে কোনটা প্রতিকার। তাহলে বাদীর দোষে মামলা খারিজ হইলে তার জন্য একটা রাস্তা আমরা বন্ধ করে দিব, যে দ্বিতীয়বার যাতে নতুন করে মামলা দায়ের না করতে পারে। তাইলে সে কি করবে, ওই ডিসমিসডালটা রদের জন্য সে একটা অ্যাপ্লিকেশন দিবে। কত দিনে দিবে, 30 দিনে দিবে, তামাদি আইনে দেওয়া আছে আমাদের। কিন্তু 9 যেটা বলতেছে সেটা হচ্ছে যে যদি আপনি 1,000 টাকা পরিশোধ করেন তাইলে আদালতকে সন্তুষ্ট করারও দরকার নাই, সরাসরি আপনার ওই খারিজ আদেশ যেটা আদালত দিয়েছিল ওটা রদ হবে। তাহলে দুই জায়গায় আমাদের কি হচ্ছে, টাকার খেলা। ডিক্রি আপনি রদ করতে চান, 3,000 টাকা দেন, সরাসরি রদ হবে। খারিজ হয়েছে, 1,000 টাকা দেন, রদ হয়ে যাবে। এই দুইটা অ্যামাউন্টই মাঝে মধ্যে পরীক্ষার মধ্যে আসে, অন্য কিছু আমাদের দরকার পড়ে না। একটা হচ্ছে ডিক্রি যদি হয় 3,000, আর আপনার মামলাটা যদি হয় তাহলে 1,000। এখন এই যে উপরের যে কয়েকটা আমাদের রুলস আছে এগুলো একটু ধারাবাহিকভাবে পড়েন। ধরলাম যে আমাদের কি হইল, বাদী উপস্থিত আছে কিন্তু সমস্যা হয়েছে যে তার কারণেই সমনটা জারি হয় নাই। বাদী হয়তো কি করে নাই, প্রসেস ফি জমা করে নাই, খাম জমা করে নাই, এডি জমা করে নাই, ঠিকানা ঠিক মতো দেয় নাই, মানে বাদীর দোষে যদি সমন জারি না হয় তাহলে মামলা ডিসমিস একটা। 2 নম্বর হচ্ছে, 3 নম্বর রুলস যেটা বলতেছে সেটা হচ্ছে বাদী বিবাদী যদি দুইজনই উপস্থিত না থাকে, শুনানির দিন বাদীও আসে নাই বিবাদীও আসে নাই, তাহলেও ফলাফলটা কি হবে, মামলা ডিসমিস। তাহলে দুই জায়গা আমরা ডিসমিস পাইলাম। এখন এদের বিরুদ্ধে প্রতিকার কি, তো এদের বিরুদ্ধে প্রতিকারও হচ্ছে ওই ডিসমিসডালটা রদের জন্য একটা অ্যাপ্লিকেশন দেওয়া, এটাই প্রতিকার, আর কিছু না।
এখন আসি 5 নম্বর রুলস আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যদি বাদী সমন প্রেরণে ব্যর্থ হয়। আপনি একবার সমন প্রেরণ করছেন, সমনটা জারি হয় নাই, ফেরত আসছে। এখন যেহেতু দেওয়ানি মামলা, এটা আপনারই দায়িত্ব যে আপনি আগামী 1 মাসের মধ্যে আবার আবেদন করবেন আদালতের কাছে যে আরেকবার যাতে সমন প্রেরণ করা হয়। এই সময়সীমাটা চায় যে কত দিনের মধ্যে। তাহলে 9 নম্বরে যদি এখন আমরা আরো আপনাদের সামারি করে দিই, 3টা জিনিস মনে রাখবেন। ডিক্রি হইলে 3,000 টাকা, মামলা হইলে 1,000 টাকা, সমন জারি না হইলে 1 মাস। এই 3টা রুলস পড়লে আপনি একটা এমসিকিউ কমন পাবেন, বাকিটা দরকার নাই। আপনি যদি বাদ দিতে চান বাদ দিতে পারেন। তাইলে সমন যদি ব্যর্থ হয় কতদিনে আবেদন করতে হবে নতুন সমনের জন্য? 1 মাসে। মামলা যদি খারিজ হয় 1,000 টাকা দিলে সরাসরি ওই খারিজটা বাতিল হবে। ডিক্রি যদি একতরফা হয় 3,000 টাকা দিলে ওই ডিক্রিটা বাতিল হবে। তাহলে এই 3টা অন্তত মনে রাখবেন, বাকিগুলো মনে রাখতে পারেন অথবা না পারেন, কাজে আসে না। 10 নম্বরে 10 নম্বর হচ্ছে আমাদের আদেশ। 10 নম্বর আদেশে বলতেছে যে আপনি যদি মামলা দায়ের করেন, বাদী বিবাদীকে আদালত কি করতে পারে? প্রাথমিকভাবে তাদেরকে জবানবন্দি নিতে পারে, এক্সামাইন করতে পারে, জিজ্ঞাসা করতে পারে আপনার সমস্যাটা কি। বিবাদীকে বলতে পারে আপনি কিছু স্বীকার করেন কিনা। নর্মালি আদালত এগুলো অনুসরণ করে না, তারপরও দেওয়া আছে, শুধু আমরা ওয়ার্ডার নাম্বারটা মনে রাখবো। তাহলে ওয়ার্ডার নাম্বার 10, বাদী বিবাদীকে আদালত এক্সামিন করতে পারে। এরপরে ওয়ার্ডার নাম্বার 11 হচ্ছে ডিসকভারি এবং পর্যবেক্ষণ। ওই যে সেকশন নাম্বার 30 সিপিসির 30 ধারার পদক্ষেপ, তারই বিস্তারিত। আবিষ্কার এবং পর্যবেক্ষণের মধ্যে আমাদের এখানে একটু সময়সীমা মনে রাখতে হবে। তো সময়সীমাটা আমরা এই পাতাতে নিয়ে এসেছি। 3টা রুলসের অধীনে আমাদের 3টা সময়সীমা দিয়েছে। এটা সহজভাবে মনে রাখেন যে আপনাদের কি হয়েছে। আমরা দেওয়ানি মামলার ধাপগুলা একটু চিন্তা করেন যে ইস্যু গঠনের পরেই আসে আমাদের কি 30 ধারার পদক্ষেপ। তো বলতেছে যে ইস্যু গঠনের 10 দিনের মধ্যে আপনি যদি ইন্টারোগেটরি দিতে চান, অপরপক্ষের কাছে কিছু জানতে চান, রুল 1 বলতেছে যে 10 দিনের মধ্যেই চাবেন। তাহলে এইটা একটা সময়সীমা মনে রাখবেন। আপনি যে আদালতে জমা করলেন, আদালত পরবর্তী 14 দিনের সিদ্ধান্ত নিবে আপনার বিষয়টা সে অপরপক্ষের কাছে দিবে কি দিবে না। আপনি যে দলিলটা জানতে চাইছেন, যে প্রশ্নমালা করছেন, আদালত অপরপক্ষকে বাধ্য করবে কি করবে না 14 দিনের ডিসিশন নিবে। এটা বলতেছে রুল 2। আর রুল 8 যেটা বলতেছে যদি আদালত অপরপক্ষকে বাধ্য করে তাইলে তার কাছে সময় থাকবে মাত্র 10 দিন। তাইলে 10 দিনে ইস্যু গঠনের 10 দিনের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনটা পাইলে আদালতের হাতে 14 দিন সময়, উনি ডিসিশনটা নিবেন অপরপক্ষকে বাধ্য করবেন কি করবেন না। যদি বাধ্য করেন তাইলে উনার হাতে 10 দিনের সময় থাকবে। এই 10 দিনের মধ্যে হলফনামা আকারে, এফিডেভিট আকারে, বাদী হোক বিবাদী হোক, তারা ওই যে ইন্টারোগেটরির প্রশ্নের উত্তরটা জমা করবে। তাহলে রুল 1, রুল 2, রুল 8, 10 দিন, 14 দিন, 10 দিন, এইটা একসাথে মনে রাখেন। যে কোনো একটা আসবে আপনাকে দিয়ে দিবে যে ইন্টারোগেটরি কত দিনের মধ্যে দিতে হবে, আদালত সিদ্ধান্ত কত দিনে নেবে, কিভাবে জমা করবে। তাহলে এফিডেভিট আকারে 10 দিনের মধ্যে জমা করতে হবে। রুল 12 এর বাইরে একটা মাস্টার কি দিয়ে আপনারা বলতেছে যে ইন্টারোগেটরির বাইরেও রুল 12-র অধীনে আপনি অ্যাপ্লিকেশন দিতে পারেন আদালতে যে যেই কোনো প্রকার দলিল যেটা অপরপক্ষের কাছে আছে এটা যাতে সে নিয়ে আসে। তাহলে আমরা এখানে 2টা জিনিস পাইছি। একটা হচ্ছে যদি কোনো প্রশ্ন, যদি কিছু জানতে চাই, ইন্টারোগেটরি আকারে আমরা চাবো। এর বাইরে গিয়েও যদি কোনো দলিলপত্রের দরকার পড়ে, রুল 12 আমাদেরকে বলে যে আমরা পৃথকভাবেও একটা অ্যাপ্লিকেশন দিতে পারবো, ঝামেলা আমাদের শেষ। এরপরে ওয়ার্ডার নাম্বার 12, এখানে হচ্ছে অ্যাডমিশন। অ্যাডমিশন মানে হচ্ছে আপনি যদি মামলার কোনো কিছু স্বীকার করে নিতে চান, মামলা দায়ের হয়েছে, এখন আপনি কিছু স্বীকার করবেন, বলতেছে আপনি নোটিশ দিবেন। আর এই নোটিশটা অবশ্যই 14 দিনের হবে। আপনি যদি কোনো ফ্যাক্টকে স্বীকার করতে চান তাহলে অপরপক্ষকে লিখিত নোটিশ দিবেন অ্যাটলিস্ট 14 দিন পূর্বে, যে এই বিষয়টা আমি স্বীকার করতে চাই, বা এই বিষয়টা আমি মেনে নিতে চাই, বা এই বিষয়টা আমি আপোস করতে চাই। তাহলে 14 দিনের নোটিশ, এই 14 দিন মনে রাখবেন। আর রুল 6টা সরাসরি রুলটা মনে রাখবেন, সম্ভবত গতবারে ছিল যে জাজমেন্ট অন এডমিশন আছে কোথায়। জাজমেন্ট অন এডমিশন মানে যদি কোনো পক্ষ কিছু স্বীকার করে, স্বীকারোক্তির ভিত্তিতে আদালত একটা জাজমেন্ট বা রায় দিবে। তো এটা দেওয়া আছে আমাদের 12 নম্বর ওয়ার্ডার, রুল নাম্বার 6। এইটা একটু মনে রাখতে পারেন।
এরপরে আসি ওয়ার্ডার নাম্বার 13। এটা হচ্ছে আমাদের উপস্থাপন, আটক এবং ফেরত। দলিল উপস্থাপন, দলিল আটক, দলিল ফেরত। আপনি যে ডকুমেন্ট দিয়ে মামলাগুলা করেন, উপস্থাপন করলেন, আদালতের যদি মনে হয় কোনো একটা জিনিস এখানে 2 নাম্বার আছে, এটা আর জব্দ করা দরকার, সে আটক করে ফেলবে। আর যদি আপনার মূল দলিলপত্র দরকার পড়ে, আপনি সেটা ফেরতও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আদালত আটক করার ক্ষমতা পাচ্ছে রুল 8। এতটুকু মনে রাখবেন, আদালত চাইলে যে কোনো দলিল আটক করতে পারে আমাদের ওয়ার্ডার নাম্বার 13 রুল নাম্বার 8-এর অধীনে। রুল নাম্বার 9-এর অধীনে আপনি অ্যাপ্লিকেশন দিয়ে যে মূল দলিলপত্র দিয়ে আপনি মামলাগুলো সাবমিট করছেন, ওগুলো আপনি ফেরত নিতে পারেন। বাস্তবে চিন্তা করেন যে আপনার মক্কেলের মূল দলিলপত্র জমা করছেন, এখন মক্কেলের দলিল দরকার, আপনি করবেন কি? আদালত যদি বলে যে কোন আদেশে আপনার ক্ষমতা দেয় যে আপনি মূল দলিল নিতে পারবেন, তো ওয়ার্ডার নাম্বার 13 রুল নাম্বার 9, তখন আপনি বিচারককে দেখাইতে পারবেন যে আপনি আমাকে মূল দলিল ফেরত দেন, আমি ফটোকপি করে সেটাকে ট্রু কপি হিসাবে সিগনেচার করে জমা দিয়ে দিব। মানে ফটোকপিটা আর মূল কপি সেইটা ফেরত নেওয়া যাবে। তাহলে দেখেন যে এগুলো আমাদের বাস্তব জীবনের সাথে সংযুক্ত, আপনার প্রতিদিনের কাজের সাথে সংযুক্ত জিনিস। আপনি যদি একটু চিন্তা করেন তাহলে কিন্তু মুখস্থ রাখতে হয় না, আপনি অ্যান্সার নিজে থেকেই করতে পারবেন। তাহলে 1 নাম্বার 8-এ হচ্ছে আদালত আটক করতে পারবে, 9 হচ্ছে আপনি ফেরত চাইতে পারবেন। এভাবেও মনে রাখতে পারেন। সর্বশেষ আজকের সেটা হচ্ছে আমাদের মূল বিষয়টা কি, বিচার্য বিষয়টা কি, মানে বাদী আর বিবাদীর মধ্যে মূল সমস্যাটা কি। এই সমস্যা রুল নাম্বার 1 বলতেছে যে সমস্যা 2 প্রকার হইতে পারে: ইস্যু অফ ফ্যাক্ট, ইস্যু অফ ল। কোনো ঘটনাগত বিষয় নিয়ে আমাদের ইস্যু গঠন হইতে পারে, অথবা আইনগত বিষয় নিয়ে ইস্যু গঠন হইতে পারে। যেমন আমরা বলি যে বিষয়টা তামাদিতে বাড়িত কিনা, অথবা উনি এই আকারে এই প্রকারে প্রতিকার পাবেন কিনা। তো এটা একটা আইনগত বিষয়। তাহলে ইস্যু সবসময় 2 প্রকারে গঠিত হয়, আইনগতও হইতে পারে, ঘটনাগতও হইতে পারে। এটা বলতেছে যে আমাদের রুল নাম্বার 1। তো রুল নাম্বার 1-এরই সাবরুল 5 যেটা বলতেছে যে প্রথম যেদিন শুনানি হইল, মানে বাদী বিবাদী যেদিন প্রথম আদালতে আসলো, প্রথম শুনানি থেকে 15 দিনের মধ্যে, অথবা লিখিত জবাবের থেকে 15 দিনের মধ্যে, যেইটা পরে ঘটবে ওই সময়ে ইস্যু গঠন করতে হবে। তো আপনি বলবেন যে ভাই তাহলে আমি মিডিয়েশন কখন করব, আরবিট্রেশন কখন করব? তো আইনে ওই মধ্যবর্তী সময়টাকে বাদ দেওয়া হয়, এটা মনে রাখবেন। তাহলে প্রথম শুনানি থেকে 15 দিন, অথবা লিখিত জবাব থেকে 15 দিন, যেটা পরে ঘটবে এই 15 দিনের মধ্যে ইস্যু গঠন করতে হবে। এই 15 দিন মাঝে মধ্যে এমসিকিউতে আসে, এটা একটু মনে রাখবেন। রুল নাম্বার 5, ধরেন আদালত ইস্যু গঠন করে দিচ্ছে 1, 2, 3, তামা দিতে পারে কিনা, পক্ষ প্রতিকার পাইতে পারে কিনা, পক্ষ দোষে দুষ্ট কিনা। আপনার মনে হইলো আরো ইস্যু সংযোজন করা দরকার, আপনার মনে হইলো 2 নাম্বারটা কর্তন করা দরকার, আপনি অ্যাপ্লিকেশন দিয়ে কর্তন করতে পারেন। তো রুল নাম্বার 5 আপনার ওই ক্ষমতাটা দেয় যে একটা ইস্যু যেটা ফ্রেম করা হয়েছে ওইটাকে আপনি 5-এর অধীনে অ্যাপ্লিকেশন দিয়ে কর্তন করতে পারেন, সংশোধন করতে পারেন। এরপরে রুল নাম্বার 8, সেটা হচ্ছে যে ইস্যু গঠনের 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানি শুরু হইতে হবে। তাহলে ইস্যু গঠনের 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানি শুরু হইতে হবে। তাহলে এইখানে যে আমরা 3টা রুলস পড়লাম, তিনোটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইস্যু হইতে পারে আইনগত, ইস্যু হইতে পারে ঘটনাগত। ইস্যু কখন ফ্রেম হবে? লিখিত জবাব অথবা প্রথম শুনানির 15 দিনের মধ্যে। ইস্যু আমরা কর্তনও করতে পারি, সংশোধনও করতে পারি। আর ইস্যু গঠনের 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানি শুরু করতে হবে। তো টোটাল এটাই ছিল আমাদের 1 থেকে নিয়ে 14 নাম্বার পর্যন্ত। আপনাদের প্রথম দায়িত্ব হবে, আমরা বলি ভিতরে না গিয়ে আগে 1 থেকে 14 পর্যন্ত অর্ডারের নামগুলা পড়বেন, যে এটার ভিতরে কি আছে। মানে আগে উপরের নামটা আপনি পড়ার চেষ্টা করবেন। যেমন 1 নম্বরে আছে মামলার পক্ষ, 2 নম্বরে আমার দেওয়া আছে যে মামলাটা কিভাবে আমি তৈরি করব, 3 নম্বরে আমার অ্যাডভোকেটের কথা বলা আছে, 4 নম্বরে মামলা দায়ের, 5 নম্বরে আমার সমন ইস্যু, 6 নম্বরে আমার প্লিডিং, 7 নম্বরে আরজি, 8 নম্বরে লিখিত জবাব, 9 নম্বরে উভয় পক্ষের উপস্থিতি, 10 নম্বরে আমার এই যে বাদী বিবাদীকে জিজ্ঞাসাবাদ করা, 11 নম্বরে, 12 নম্বরে, 13 নম্বরে, 14 নম্বরে। এই 14 নম্বর পর্যন্ত আপনি প্রথমে এটা 10 বার করে আগে মুখস্থ করবেন যে কি আছে। যখন এটা আপনি ক্লিয়ার হইলেন তখন ওই ভিতরে যাবেন। আজকে আমরা যে সংক্ষিপ্তটা দিলাম, আপনি যদি 2 বার চেষ্টা করেন, আমি আপনাকে কনফিডেন্টলি বলতে পারি যে আপনি ভুলবেন না। আর এর বাইরে আর কিছু পড়ার আপনার দরকার নাই, যথেষ্ট। তো অসংখ্য ধন্যবাদ। যদি প্রশ্ন থাকে বলতে পারেন। জি।
জি, যদি প্রশ্ন থাকে বলতে পারেন। আর আমরা মোটামুটি আপনাদের এই যে কোর্সটা এটার মাধ্যমেই তো শেষ হবে, আর দুইটা সম্ভবত ক্লাস পাবো আগামী ক্লাসে। আমরা 15 থেকে নিয়ে মোটামুটি আমাদের 39 পর্যন্ত যাবে, আর পরবর্তী ক্লাসে 40 থেকে পরবর্তীটা দেখার চেষ্টা করব।